প্রণয়ের অমূল কাব্য লেখক সোহাগ গল্পের ১৬তম অংশ। মায়রা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে কি অদ্ভুত কথাবার্তা। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়রার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে শুয়ে চোখ বুজে নেয়। মায়রা ভোঁতা মুখে চেয়ে থাকে পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে। বিড়বিড় করে দূর চারচেক কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়। মুখের সামনে এতগুলো চুল দেখে ভুরু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়রা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে। মায়রার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখল। বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছাকে আপাতত চেপে ধরল। কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো। মায়রাকে মায়রার বালিশে শুইয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মায়রার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মায়রা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মায়রার জায়গায়। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো। এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছা তো করলো একে এখনই সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শিখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাদরামি করছে। ইরফান এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে। গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মায়রাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ দিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠ ছড়িয়ে পড়া চুলগুলো কিছু অংশ হেলে মুখের উপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মায়রার পিঠের দিকে নজর দেয়। চুলগুলো ভীষণ অগোছালো। জামা ঠিক আছে। বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর উপরে ওঠেনি। ইরফান দু হাত ভাঁজ করে চোখ বুজে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝে উল্টো ফিরে শয়। চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিস নেই। জামা সরে গিয়েছে পেটের উপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবার বেশ উপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্য দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মায়রাকে দেখল চুপচাপ। এরপর চোখ বুজে ডান হাতে দু আঙ্গুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজায়, গাঢ় ডোলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মায়রার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মায়রা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো, না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কুঁচকায়। চুলগুলো গলার সাথে পেঁচিয়ে গিয়েছে। কিছু ছোট ছোট চুল মায়রার চোখে মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো। হাত বাড়িয়ে মায়রার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গলা উন্মুক্ত হয়। ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখ পানে তাকায়। দু হাতে মায়রার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস সারে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে গ্লাসের পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মায়রার দিকে তাকিয়ে দুটো ওষুধ খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের উপর রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে নিচের কালচে ঠোঁট দুইবার আঙ্গুল ছোঁয়ায়। এরপর এগিয়ে এসে মায়রার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের উপর রেখে চোখ বোঝে। কিছুক্ষণ না যেতেই মায়রা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের উপর ঠাস করে রাখে ঘুমের ঘোরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা নড়ল না। গাঢ় হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মায়রা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মায়রার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনি শার্ট নেই। আর নিতে পারল না। চোখের উপর থেকে হাত সরিয়ে মায়রাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। 2 ঘন্টা পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটি ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটো লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এ ঘরের সাথে বেলকুনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে।
জানালার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘণ্টার পর ঘণ্টা। একটু পরপর পিছু ফিরে তাকায় উদ্দেশ্য মায়রা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানালা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছড়িয়ে সারা শরীর ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের উপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে? উত্তর খুঁজে পায় না। রেগে জানালার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানালার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়েছে। সে সময় পেছন থেকে কেমন ফসফস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে ভুরু কুঁচকে পিছন ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়। হাঁপুড়ের মতো করে ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মায়রাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে, মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মায়রা মুখ উঁচু করে শ্বাস নেয়, হাত পা খিচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টে আসে। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার 2 গালে তার হাতের আজলয় নিয়ে ভীত স্বরে বলে, হেই গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন্ড? মায়রা কিছু বুঝলো না, বোধহয় শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার 2 হাত তার 2 হাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝল। ইরফান ঘাড় বাঁকিয়ে জানালার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানালা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মায়রার পাশে বসে মায়রার 2 হাত তার 2 হাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মায়রার 2 হাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মায়রার পা স্পর্শ করে বুঝল পা আরও বেশি ঠান্ডা। ইরফান মায়রার হাত ছেড়ে দ্রুত মায়রার পায়ের কাছে বসে 2 হাতে একবার এই পা আরেকবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মায়রার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনও অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের উপর রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মায়রা চোখ বুজে ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হেই, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়রা কিছু বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের উপর মায়রার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভেতরে সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে। কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো। এবার উঠে গিয়ে আবারও মায়রার পাশে বসে। মায়রার শরীর ছেড়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মায়রার 2 গালে তার 2 হাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মায়রার 2 হাত তার বাম হাতের মুঠোয় রেখে ডান হাতে মায়রার গালে খুব আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মায়রা একদম শান্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস পড়ে। মায়রাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মায়রার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসল। ঘাড় বাঁকিয়ে মায়রার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মায়রার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া, পানি সেখানে জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মায়রার ওড়না তুলে ঘুমন্ত মায়রার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে। 2 হাত আড়াআড়িভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরে ভ্যাপসা গরম। ঘেয়ে নিয়ে একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম বয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপরিভাগে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। সে নির্বিকার চিত্রে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম হয়।
চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানালার সামনে এসে দাঁড়ায়। জানালার কাছে সিগারেটের প্যাকেটের পাশে লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেটে সিগারেট ভর্তি, জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার উপরেই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় একবার, এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাম হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নিভানো আগুনের ন্যায় গরম আতপোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানালা খুলে সেই প্যাকেটের সিগারেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ঝাড়া দেয়। হাতে ছ্যাঁকা লেগেছে হয়তো, কিন্তু মুখভয়ে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরও ঘণ্টাখানিক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মায়রার দিকে তাকায়। মায়রা এতক্ষণ আর একবারও নড়াচড়া করেনি। ভুরু কুচকে কিছু একটা এগিয়ে গিয়ে মায়রার ডান হাত ধরে। গালে হাত দিলে মায়রা একটু নড়ে ওঠে। ইরফান মায়রার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বোজে। ঘন কালো আধার নিভে সকালের মিটিমিটি আলো এই ধরনী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডাক কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মায়রা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে। বাঁ হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মায়রা তার মুখে ইরফানের উল্টো দিকে রয়েছে। ইরফান মায়রার ঘন কালো এলোমেলো চুলগুলো দেখল, কিছু বলল না। মায়রাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মায়রার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দু মাত্র। ফোঁস করে শ্বাস ফেলে। বেড সাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের উপর রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফান আবারও ঘেমে নিয়ে একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দু হাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথার ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে আছে আজ। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো ও এটা ইরফানের পা, চোখ বড় বড় করে ইরফানের দিকে তাকায়। ধরফর করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের উপর ঘুমাচ্ছে তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মায়রা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মায়রা ইরফানের দিকে ভুরু কুচকে তাকায়। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এই সব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো। সকাল 7:30 বাজে। মায়রা অবাক হয়। আজ এত ঘুমিয়েছে সে? তার তো ফজরে ওঠার অভ্যাস। আফসোসের সুর টানল মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানালা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিস নেই। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতে তো সবই ঠিক ছিল, দরজাও লাগানো। পিছন থেকে ইরফানের গম্ভীর স্বর ভেসে আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়রা অবাক হয়ে সাথে সাথে পিছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের উপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনও সেইভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি, সে তো লোকটার পায়ের উপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কয়টা থাপ্পড় মারবে? ভাবতেই দু হাত দুগালে চলে গেল। ইরফান ধমকের সুরে গমগমে স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে মায়রার দিকে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়েছিল। ইরফানের অমন লাল চোখ দেখে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মায়রা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের উপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মায়রা অসহায় মুখ করে মিনমিন করে বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট?
মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, অ্যান্সার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি, এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো স্টুপিড। অ্যাজমা শীত গ্রীষ্ম দেখে চাপ দেয়, মাথার ঘিলু নেই না? মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসেছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে এক্ষুনি। মায়েরা রাগ লাগে, নিজের চোখের 12টা বেজে আছে। সে তো ভালোর জন্যই জিজ্ঞেস করেছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব জামা কাপড় জড়ো করে পাশের একটা র্যাকে রেখে আবার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান এসি জানালা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন বুঝেছি, ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায় মায়রার দিকে, শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়রা ইরফানের দিকে অদ্ভুতভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়রা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানালা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফনিল খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বোজে। ডান হাতে 2 আঙ্গুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসাজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা ঘরে এসে মায়রার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতে। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনলেন না, জোর করে মায়রার হাতে কফির মগটা ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, নয়তো ইনি ছাড়বেন না তাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা এমন কেন, যেন শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ভেতরে প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়। মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের ওপাশ থেকে এপাশে যায়। ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতো জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি না, থাক, আবার ধমক তো, নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছে হবে তখন খেয়ে নিবে। এই ভেবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুলল। এরপর ইরফানের দিকে তাকায়। সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মায়েরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধের মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? কি করবি? মায়েরা আমতা আমতা করে বলে, এমনি, তুমি দাও। শুদ্ধের মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যে আছে। মায়েরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধের মা ভুরু কুচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধের মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মায়রার হাতে দেয়। এরপর রান্নাঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেই জানে শুধু। মায়রা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পেছন থেকে শুদ্ধর গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধের কথায় মায়েরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মায়েরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে যায়।
শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়রা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলোর ছিটেফোঁটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়রা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমের দুলতে থাকা অগ্নিশিখার হলুদ আভা আলো ইরফানের মুখে আছড়ে পড়ছে। ফর্সা মুখাবয়ে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়ছে। ইরফানের নিঃশ্বাস, নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মায়রা বুঝতে পারে না। তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মায়রার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে অমন জ্বলন্ত চোখে তাকায় আবার ঠাস ঠাস করে মেরে দেয় ভেবে বা হাতে নিজের গাল বুলালো। গল্প কবিতায় শুনেছিল ঘুমালে নাকি কিছু মানুষদের কাছে তাদের প্রিয় ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়রার কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে। নিষ্পাপ লাগলো, কিন্তু মারের কথা মনে পড়লে কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক এটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো। আবারও মুচকি হাসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা দুহাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বা হাতে ইরফানের চুলগুলো ধরলো। ডান হাতের মোমের এগিয়ে নিয়ে চুলগুলোই ধরালে কেমন ছ্যান ছ্যান শব্দ হয়। মায়েরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখল ইরফান শান্ত নীরব, একটুও নড়চড় নেই। বা হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়ে ছাড়বে। সময় নিয়ে মায়রা তার কাজ শেষ করে একটা সাইজে রেখেছে, যেন সেলুনে গেলে খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া সাই সব ইরফানের ঘাড়ে পড়েছে। মায়রা দুটো কারণে স্বস্তি পায়। একটা, এই লোকের ঘুম গাঢ়। আরেকটা, উল্টো হয়ে শোয়ায় সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টানা দিলে মায়রা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফানের চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়রার শরীরের কিছুটা তার পায়ের নিচে চাপা পড়ে। মায়রা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপ টুপ করে পড়ে জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মায়রার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়রা নড়তেও পারছে না। 2 হাত ইরফানের গায়ের নিচে পড়েছে, তার শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গার জ্বলনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায় কাঁচাই খেয়ে নেবে। সে তো আকাম করেছে, যদিও তার মতে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শয়। মায়রা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আধো আধো চোখ খুলে মায়রার পৃষ্ঠদেশ ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়রার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে ভৌ দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তির চোখে দেখল মায়রার দৌড়। বিড়বিড় করল, স্টুপিড বাঁদর। চোখ বুজে বা হাতে কপালে স্লাইড করে। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ঝেড়ে বলে, বলো। ইরফান, তোমার সকালে এখানে এসে মিটিংয়ে অ্যাটেন্ড করার কথা ছিল, তুমি কোথায়? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে?
বিকালের আগে আসার ট্রাই করব, আর্জেন্ট। ওকে বলে কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে, সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, এই স্টুপিট এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ঝেড়ে ফেলে, এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে, চোয়াল শক্ত হয়ে যায়, চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুজে 2 হাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়ল একটু আগে মায়েরা তার ঘরে এসেছিল, খুব ভালো করে বুঝেছে এই কাজ কার। রাগে আয়নায় একটা জোরে লাথি বসায়, কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ, এগিয়ে গিয়ে বেডসাইড টেবিল থেকে কফির মগটা নিয়ে ছুঁড়ে ফেলে, আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে, চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপরে গায়ে একটা শার্ট জড়িয়ে হন হন করে অত্যন্ত দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মায়রা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়, পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়রা উল্টো দিক হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলায় ব্যস্ত, যদিও একটু পরপর পিছন ফিরে দেখছে। তার কথা হলো, ফুপির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুপি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মায়রার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, উচ্চারণ করে আর এগোতে পারেনি। ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজে চুল কাটবে, এটাও অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তো তার মতোই, কারো কথা শুনবে না, তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পিছনে? সে নিজেও পেছন ফেরার আগেই কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দুটো উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বলেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছু বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ইরফানের কোলে ছটফটায়। ইরফান মায়রাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়রা ভীত চোখে ইরফানকে 2 হাতে ঠেলে সরাতে চায়, তবে ইরফান 2 হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পিছনে চেপে রাখে। মায়রার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়েরা কেঁপে ওঠে আর চোখে একটু তাকায়, অতঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কত সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকার জঙ্গল লাগতো, বুঝলে? বাকি কথা শেষ করার আগে ইরফান মায়রার গাল আরও শক্ত হাতে চেপে ধরে। মায়েরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবে বসা থেকে উঠতে নিলে মায়েরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়। মায়রার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হে গার্ল, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখ মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়রাকে নিজের সাথে আগলে ধরে ডান পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান? ইরফান বোধহয় বিরক্ত হলো, ছোট করে বলল, ভালো। তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়ি এসেছেন? ইরফানের ইচ্ছে করল এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এখনই বের করো তাকে, ইটস আর্জেন্ট।
ওপাশে ছেলেটা মাথা চুলকালো, ভাবছে বাথরুম না করেই সে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গমগমে স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়েও পাশের ১৩ বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়রাও কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়রার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন বাবা বের হলেই। ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে মারল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এত রাগেনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শব্দ করে শ্বাস ফেলছে। মায়েরা ঢোক গেলে, এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনেও এই লোকের পিছে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকের শরীর এত গরম। মায়েরার গরম লাগছে, আবার কেমন কেমন অনুভূতি নাড়া দেয় বারবার ভীতি ঢোক গেলে। ইরফান হঠাৎই মায়রাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়রার ডান গালে থাপ্পড় মারে। মায়রা খাট থেকে ঠাস করে পড়ে যায়। ওয়েট সাইড টেবিলের কোণার সাথে কপালের ধাক্কা লাগে। ইরফান মায়রাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেলে বলে, অ্যাক্টিং করছিলে আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি? কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়রা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মায়রার পিঠদেশের ছড়ানো চুলগুলোর দিকে চায়। মায়রার পাশের বেড সাইড টেবিলেই সজোরে এক লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়রার মাথা ঝিমঝিম করছে, চারদিকে কেমন অন্ধকার দেখছে। মেঝের সাথে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতরে আসে। মায়রাকে মেঝেতে এভাবে উপর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসেন। এরপর মায়রাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গাল মনে হচ্ছে চিড়ে গিয়েছে। ইরফানের ফুপু কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মায়রা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়রাকে ধরে ধরে বিছানায় বসালো। মায়রা নিজে এক কোণায় গিয়ে শুয়ে পড়ে, একটা কথাও বলল না। শুদ্ধের মা অবাক হয়, মায়রার দিকে এগিয়ে বলে, মা, জানিসই তো ইরফান রাগী, কেন ওর পিছনে লাগতে গেলি? মায়রা চোখ বন্ধ রেখে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, আর লাগবো না। শুদ্ধের মা মায়রার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে, তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি। ঘরে মনে হয় নেই। মায়রা কিছু বলল না, বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলেছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এইভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পায়। সে ভেবেছিল তার কাজে মায়রা মার খেতে পারে, ওই লোক তো ভালো না। কিন্তু সত্যি সত্যি মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কথাও বলছে না কোনো, একা একাও কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধ ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনে মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধের মা মন খারাপের ছাপ লেপটে বলে, ইরফান মায়রাকে এভাবেই মারে, তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? হোম, ওষুধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো। মায়রাকে আমি খুব ভালো করেই চিনি, ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথা শুনলো না, বিয়েটা তো দিয়ে দিয়েছে। ভাইজান জানতোই মায়রা এরকম। আমি অনেকবার বলেছিলাম মায়রা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলের বিপরীত মেরুর, তবে শুনলো না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আধমরা হয়ে যাবে। শুদ্ধ শরীরের শার্ট জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল, এজন্য মামার উপর আমার অনেক রাগ আছে।
আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তা, এখানে হেঁটে যাওয়ার মতো করে গাড়ি চালাতে হয়। সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশের মানুষের অবস্থা খারাপ। পুরো রাস্তা জুড়ে ধুলো মাখামাখি হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ইরফানের গাড়ি স্পিড হাই। আশেপাশের মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতেই দ্রুত ব্রেক কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষজনের যেন জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত বাচ্চাকে কোলে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসবে কান নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়রার ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতরে পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়। বউকে মেরে কেটে ফেটে দিস, আবার আমাদের সেবা করা লাগে। কি জামাই তুই, সর ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখে তাকায়। ও মা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এজন্যই মায়রা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধ মায়রার জন্য মায়া লাগলো, মার খাওয়ায়। কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্ত তো মেয়েটার। কি সাহস, ভাবা যায়? ইরফান রেগে গম্ভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলম লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। একদিনে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধ করে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখান থেকে যা। শুদ্ধ ভুরু কুঁচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতর যায়। শুদ্ধ মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভুরু জোড়া কোচকালো। কিছু ভাবতেই কোচকানো ভুরু খানিক শিথিল হয়। ইরফান জেলাস। এটা তো আগেই বুঝেছে সে আর ফাইজ, কিন্তু এতটা? আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করলো, দাঁড়া, তোকে সোজা করছি আমি। মায়রার পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধের মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়রার দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়রার মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো। ছেলেটার চোখ এমন লাল কেন? ইরফান চুপচাপ এক ধ্যানে মায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। এরকম করলে আমি আমার শ্বশুর বাড়ির ওই দিকের কারোর সাথে মায়রাকে বিয়ে দিয়ে দেব, বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে চলে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ের মাঝামাঝি সময়ের। এখন ওকে ঠান্ডা লাগলো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথার পিঠে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়রার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দে বুঝল মায়রা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকনা হয়ে লেপ্টে। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে দিল। মায়রা ঘুমের ঘোরে কেঁপে ওঠে। শব্দ করে শ্বাস ফেলে। ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়রার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বাঁ হাতের সাহায্যে আলতো হাতে ডান গালে মলম লাগায়। মায়রা কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ওষুধ বের করে বেড সাইড টেবিলের উপর রাখে। এরপর মায়রার এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়। গলার ভাঁজে চোখ পড়লে ভুরু কুঁচকে ফেলে। কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায়।
ইরফানকে তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীতস্বরে বলে, কি করছেন? চলবে ইনশাআল্লাহ।